আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাড়াতাড়ি করে সোফায় রুমে গেলাম, গিয়ে দেখি অনেকগুলো লোক দাদুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর, কি ব্যাপার, আপনারা কারা? আমরা ব্যাংক থেকে আসছি। ওনার কোম্পানি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে, এখন সুদে আসলে টাকার পরিমাণ 3 গুণ হয়ে গেছে। যদি উনি টাকা ফেরত না দেয় তাহলে আমরা ওনার কোম্পানি নিলামে ওঠাতে বাধ্য হব। ওনাকে এর আগেও অনেকবার সতর্ক দেওয়া হয়েছে, বাট উনি কোনো কিছু করেনি। তাই আজকে বাসায় আসলাম। হয় টাকা দিতে হবে, নাহলে এই বাড়ি আর ওনার পুরো কোম্পানি ব্যাংকের নামে লিখে দিতে হবে। ব্যাংকের লোকটার কথা শুনে জানো আমার পুরো শরীর কেঁপে উঠল। কি হবে এখন? দাদুর দিকে তাকালাম, উনি অপরাধী হয়ে বসে আছেন, পাশে প্রেমার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আমি ব্যাংকের লোকটাকে বললাম, স্যার কত টাকা হয়েছে মোট? অনেক টাকা। কেন, আপনি দিবেন নাকি? কে আপনি? ও আমার নাত জামাই। স্যার আমার কিছু কথা আছে। জি বলুন। আমাদেরকে আরো 6 মাস সময় দেন, আমরা আপনাদের পুরো টাকা দিয়ে দেব। অসম্ভব, এর আগেও কয়েকবার সময় দিয়েছি, আর 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি যে আগামী 6 মাসে যদি আপনাদের টাকা না দিতে পারি তাহলে আপনারা এই কোম্পানি বিক্রি করে দিয়েন। সাথে আমাকে যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নিব। আমি আপনাদের আরও একটা নিউজ দিতে চাই। কি নিউজ? যদি আপনারা আমাকে 6 মাস সময় দেন তাহলে আমি পুরো টাকার উপর 5% কমিশন দিব। এবার বাকিটা আপনাদের হাতে। এখন কি আপনারা এই অল্প টাকার কোম্পানি নিয়ে নেবেন নাকি পুরো টাকার সাথে 5% কমিশন সহ নেবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনি যে কমিশন দিবেন সেটার ভিত্তি কি? আপনাদেরকে আমি লিখিত দিচ্ছি, এবার সিদ্ধান্ত আপনাদের হাতে। লোকগুলো কিছুক্ষণ নিজেরাই কথা বলল। এদিকে দাদু আর অন্যরা সবাই আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ওনারা বললেন, এই যে মিস্টার, আপনার নামটা যেন কি? জি আমার নাম আরাফাত। আরাফাত সাহেব, আপনার কথায় রাজি, তবে আমাদেরও একটা শর্ত আছে। কি বলেন? যদি আপনি টাকা ঠিক সময়ে না দেন তাহলে আমরা কোম্পানির দখলে, পাশাপাশি আপনাকেও প্রতারণা মামলায় জেলে পাঠাবো। ওকে আমি রাজি। এরপর একজন ব্যাংকার একটা 100 টাকা দামের স্ট্যাম্প আমাকে দেয়। আমি ওটা নিয়ে লিখতে শুরু করলাম, পুরো বিষয়বস্তু উল্লেখ করে সাইন করে দিলাম। আমি যখন লিখতেছিলাম ফ্যামিলির সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো ভাবছে যে 6-এ পড়া ছেলেটা কিভাবে এত কিছু লিখে। যাই হোক, ওই দিকে নজর দেওয়ার দরকার নাই। সাক্ষী হিসেবে দাদু আর প্রেমার আব্বু সাইন করলো। তারপর আরও কিছু কথা বলার পর ব্যাংকের লোকগুলো চলে গেল। দাদু আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে আয়। তারপর আমি নাস্তা করে রুমে গেলাম, দেখলাম প্রেমা আগে থেকেই বসে আছে। ওই তুই 6 মাসের মধ্যে টাকা কোথায় পাবি, তাও আবার 5% ইন্টারেস্ট দিয়ে? সেটা আপনার না জানলেও চলবে। খুব বেড়ে গেছিস তাই না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই দাদুকে পটিয়ে সব নিজের করবি ভাবছিস তাই না? আমি থাকতে জীবনেও এটা হতে দিব না। তাহলে এক কাজ করেন, লোন শোধ করে দেন। বড় বড় কথা তো বলছেন যত সব আজাইরা। আমি আর ওরে পাত্তা না দিয়ে চলে গেলাম। আমি জানি এখন অনেক কিছু করতে হবে, না হলে কোম্পানি রাখা পসিবল না। এখন যদি প্রেমার এগুলো মাথায় রাখি তাহলে কিছুই সম্ভব হবে না। আমি আর কোনো কথা না বলে দাদুর রুমে গেলাম। আসছিস? দাদু। বল বল, কি কথা? দাদু আপনি কোম্পানির দায়িত্ব বাবাকে দিয়ে দেন। কিভাবে দিব? ও তো আবারও ইংল্যান্ড চলে যাবে। দাদু বাপ দাদার ভিটে মাটির চেয়েও কি ইংল্যান্ড যাওয়া বেশি জরুরি? কি করব, ও তো প্রেমার বিয়ের জন্য এসেছিল। দাদু উনি আসছে ঠিক আছে, আর যাওয়ার দরকার নাই। আপনি শুধু দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুই কিভাবে কি করবি আমি বুঝতেছি না। যদি তোর পড়ালেখাটা থাকতো তাহলেও কিছু একটা করতে পারবি। দাদু আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? দাদু আমি আপনাকে বলেছি যে আমি পড়ালেখা করিনি, কিন্তু দাদু আমি অনার্স শেষ করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছি অ্যান্ড প্রেমার কলেজে পড়ি। দাদু অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছিস? তুই আমাকে আগে বলিসনি কেন? দাদু আগে বললে হয়তো আপনি আমাকে এই ড্রাইভারের চাকরিটা দিতেন না, তাই আগে বলিনি। দাদু আপনার কাছে একটা অনুরোধ। কি? আপনি এই কথা অন্য কাউকে বলবেন না, এমনকি প্রেমাকেও না। বললে সমস্যা কোথায়? না দাদু প্লিজ বলবেন না। আপনি এখন স্যারকে নিয়ে অফিসে যাবেন অ্যান্ড ওনাকে সব কিছু বুঝিয়ে দিবেন। আমি নিচে গাড়ি নিয়ে আছি, আপনি স্যারকে নিয়ে আসেন। তারপর আমি নিচে চলে গেলাম, গাড়ি বের করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দাদু আর স্যার আসলো, ওনাদেরকে নিয়ে অফিসে গেলাম। দাদু আর আমি স্যারকে সব কিছু বুঝিয়ে বললাম, উনিও আর না করেননি। তারপর অফিসে নিয়ে গিয়ে সবার সাথে স্যারের পরিচয় করিয়ে দিলেন
অ্যান্ড উনি যে আমাদের নতুন বস সেটাও সবাইকে বললেন। তারপর দাদু আমাকেও একটা ডেস্কে বসিয়ে দিলেন, বললেন আজ থেকে এখানে তুই বসবি। এরপর আমরা বাসায় চলে আসলাম। দুপুর 2টার সময় প্রেমা আমাকে কল দেয়। ওই কই রে তুই? এই তো বাসায়। সারাদিন বাসায় কি করিস? তাড়াতাড়ি কলেজে আয়, আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা আপনি থাকেন, আমি আসছি। আমি আবারও গাড়ি নিয়ে কলেজে গেলাম। দেখলাম প্রেমার বান্ধবীরা সবাই ওখানে আছে। আমি যাওয়ার পর ওনাদেরকে সালাম দিলাম। ওনারাও অনেক মশকরা করলো আমার সাথে। তারপর আমি প্রেমার একটা হাত ধরে বললাম চলো। সাথে সাথেই প্রেমা আমাকে ওদের সামনে একটা থাপ্পড় দিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় আমার হাত ধরার? ড্রাইভারের মতো থাকবি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রেমার বান্ধবীরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার অবস্থা শেষ। কিছু না বলে গাড়িতে চলে আসলাম। প্রেমাও এসে গাড়িতে বসলো। তারপর বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। রুমে এসে দেখি প্রেমা শুয়ে আছে। তাই ওখানে আর না থেকে আমি আবার নিচে আগের সেই জায়গায় চলে গেলাম। বিকেলে ফুল গাছে পানি দিচ্ছি। এমন সময় কেউ একজন আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি প্রেমা। আজকে নাকি বাবাকে অফিসের বস বানাইছে? হুম। তোকেও নাকি একটা ডেস্ক দিয়েছে? হুম। আপনাকে কে বলল? যেই বলুক, সেটা তোর না জানলেও চলবে। এই, তুই অফিসের কি বুঝবি? ভালো করে পড়তেও তো পারবি না, তুই ডেস্ক নিলি কেন? আমি নেইনি, দাদুই আমাকে দিয়েছে। দাদু বললো আর তুই রাজি হয়ে গেলি? এই দাদুই তোকে মাথার উপরে তুলেছে, শালা ছোট লোক কোথাকার। প্রেমা হনহন করে চলে গেল। আমি কিছু না বলে ফুল গাছে পানি দিতে লাগলাম। মনে মনে বললাম ফকিন্নি দাদুর জন্যই ভালো আছিস, না হলে কোথায় যেত তোর এত চর্বি আল্লাহ ভালো জানে। এখনো কোম্পানি ধরে রাখতে পারি কি না আল্লাহ ভালো জানে, না হলে কোথায় যাবে তোর এই লাক্সারিয়াস লাইফ। পথে বসতে হবে সবাইকে। যাই হোক, পানি দেওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। দিনুরকে কল দিয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর দাদুর রুমে গেলাম। দাদু আসবো? আয়। কি ব্যাপার দাদু, আজ এই সময় শুয়ে আছেন যে? এমনি। দাদু শরীর খারাপ লাগছে নাকি? না, এমনি শুয়ে আছি। প্রেমা কোথায়? মনে হয় রুমে আছে। তোর সাথে ছিল না? না দাদু, আমি গাছে পানি দিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকেই বসে বসে কার সাথে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখেই মোবাইলটা কেটে দিল। কারো রুমে ঢোকার আগে পারমিশন লাগে, সেটাও জানিস না? রুমে ঢুকবো, এখানে পারমিশনের কি আছে? আর এই রুমটা তো অন্য কারো নয়, আমারও তো থাকার অধিকার আছে। কি? আর একটা কথা বললে লাথি দিয়ে বের করে দিব, ছোট লোক একটা। আমি কিছু বলতে যাব এমন সময় দেখি দাদু কল দিয়েছে। একটু আমার রুমে আয়। আমি দাদুর রুমে গেলাম। আমার মাথার পাশে বস। দাদু আপনি ঠিক আছেন? ঠিক আছি। তুই কোরআন তিলাওয়াত করতে পারিস? জি দাদু পারি, কিন্তু হঠাৎ। তিলাওয়াত কর। আমি আর কিছু না বলে সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম। দেখলাম দাদু আস্তে আস্তে ঘুমাতে শুরু করলো। এরপর সারা আর রহমান তিলাওয়াত করলাম। দেখলাম দাদু ঘুমিয়ে গেছে। আমি দাদুর মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলাম। ভাবতে লাগলাম আব্বু আম্মুর পরে এই মানুষটাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার উপকার বলে বোঝানো যাবে না। প্রথমে ড্রাইভার, তারপর নাচ জামাই, আবার অফিস সহকারী। আমার মনে হয় না অন্য কেউ আমার জন্য এতটা স্যাক্রিফাইস করবে। আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি প্রেমাও ঘুমিয়ে গেছে। চেহারার দিকে তাকালে মনে হবে একটা বাচ্চা, কিছুই জানে না। ডিম লাইটের আলোয় একটু বেশি সুন্দর লাগছে। বেশি না তাকিয়ে আমি সোফায় গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো চিল্লাচিল্লি শুনে ঘুমটা ভাঙলো। বুঝতে পারলাম দাদুর রুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি দাদুর রুমের দিকে দৌড় দিলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার চারপাশ ঘুরতেছে। দেখলাম প্রেমা দাদুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। বুঝতে বাকি রইল না দাদু আর আমাদের মাঝে নেই। আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে আসলো। প্রেমার আব্বু আম্মু সবাই কান্নায় ভেঙে পড়ছে। প্রেমা এক পর্যায়ে জ্ঞান হারায়। ওরে কোলে নিয়ে রুমে দিয়ে আসলাম। মুহূর্তের মধ্যেই যেন পুরো এলাকায় খবর হয়ে গেছে। আশেপাশের সবাই আসতে লাগলো। একে একে সকল আত্মীয় স্বজন আসলো। দাদুকে গোসল করানো হলো। মুহূর্তের মধ্যেই যেন সব ওলট পালট হয়ে গেল। কালকে এই সময় দাদু আর আমি অফিসে কাজ করতেছি, আর আজকে দাদু। চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। জোহরের নামাজের পর দাদুর জানাজা শেষ হলো। দাদুকে মাটি দিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। আমি কবরের পাশে বসে রইলাম। কেমনে থাকবো এই মানুষটাকে ছেড়ে? প্রেমাকে কি জবাব দিব? সে যদি জ্ঞান ফিরে দেখে তার দাদুকে আমি মাটি চাপা দিয়ে দিছি, কি জবাব দিব? কে আমাকে আরাফাত বলে ডাকবে? কে আমাকে সব কিছুতে পরামর্শ দিবে? কে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে? মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ কলিজাটা টেনে নিয়ে গেছে। সবাই কবরস্থান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বুঝলাম কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঝাপসা চোখে
তাকিয়ে দেখি বাবা। অনেক সময় হয়েছে, চলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না, ওনার চোখেও পানি। তারপর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি প্রেমা জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। আমাকে দেখেই দৌড় দিয়ে এসে আমার কলার চেপে ধরলো। এই আমার দাদু কই? কি করেছিস আমার দাদুকে? আমাকে আমার দাদুর কাছে নিয়ে চল। কান্না করতেছে আর আমার বুকে কিল দিচ্ছে। একটু পর আমাকে জড়িয়ে ধরে আরও কান্না শুরু করে দিল। ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, তাই আমিও কিছু বলিনি। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। আমি আম্মুকে ইশারা দিয়ে প্রেমাকে ভিতরে নিয়ে যেতে বললাম। এক এক করে সব মেহমান চলে গেল। আমি আর বাবা নামাজ পড়ে দাদুর কবরের কাছে যাই, কবর জিয়ারত করতে। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেল, ঘুম আসছে না কারো। তারপরেও সারাদিন কান্নাকাটি আর না খাওয়ায় শরীরটা অবশ হয়ে গেছে। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে সবার। আমি আস্তে আস্তে দাদুর রুমে গেলাম। হঠাৎ করে শোকেজের উপর রাখা একটা খামের দিকে চোখ পড়ল। আমি খামটা হাতে নিলাম, খুলে দেখলাম একটা চিঠি। চিঠিটা খুললাম। প্রথমে আমার নাম দেখে একটা টাসকে খেলাম। খুলে পড়তে লাগলাম, প্রিয় আরাফাত, চিঠিটা যখন পড়বি তখন হয়তো আমি আর থাকবো না। জানিস, আমি আমার ছেলে, ছেলের বউ আর কলিজার টুকরা প্রেমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার কিছু হলে কে দেখবে ওদের? এর মাঝে তুই যেন আগন্তুকের মতো আসলি, একে একে সব নিজের কাঁধে তুলে নিলি। তোকে আমি আমার নিজের নাতিই ভাবতাম, কোনো দিনও ড্রাইভার মনে করিনি। যখন তোর সাথে প্রেমার বিয়ে হয়, আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হয়নি। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম প্রেমা যাতে ভালো একটা স্বামী পায়। আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। তুই জানিস, তোকে নিয়ে আমি অনেক গর্ব করি। আমি প্রথমে জানতাম তুই শিক্ষিত, যদিও তুই আমাকে পরে বলেছিস। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, তুই আমার ফ্যামিলিকে খারাপ হতে দিবি না। সেই বিশ্বাসের কারণেই আমি আমার সব কিছু তোর নামে লিখে দিলাম। বিনিময়ে তোর কাছে আমি আমার ছেলে, ছেলের বউ আর প্রেমাকে আমানত হিসেবে রাখলাম। তুই ওদেরকে দেখে রাখিস। আমি এটাও জানি প্রেমা তোকে এখনো মেনে নেয়নি, তবে নিবে। ওর মনটা অনেক নরম, দেখবি একদিন ঠিকই সে তোকে মেনে নিবে। তুই কোনো দিনই প্রেমাকে কষ্ট দিস না। আজ থেকে আমার সব কিছুই তোর। তোর আমানত তুই রক্ষা করবি, তোর ফ্যামিলি তুই রক্ষা করবি। দাদুকে মাফ করে দিস। চিঠিটা পড়ে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। চিঠিটা খুব যত্নে রেখে দিলাম। দরজার পাশ দিয়ে কারো আসার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি বাবা। বাবা, আপনি এখনো ঘুমাননি? ঘুম আসছে না, তুমি ঘুমাওনি? না বাবা, আমারও ঘুম আসছে না। দাদুকে অনেক মিস করতেছি। জানো বাবা, কি জিনিস আমি এতদিন বুঝিনি, আজকে বুঝতেছি। আমার মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে। বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। বাবা, আপনি এটা কেন বলছেন? আপনি কেন দায়ী হবেন? আমিও দায়ী। আজকে আমাদের ফ্যামিলির এই অবস্থা হয়েছে শুধু আমার জন্য। ছোটবেলা থেকে অসৎ কাজে টাকা ওঠাতাম, সারাদিন বন্ধুবান্ধব নিয়ে পড়ে থাকতাম। আমার ফিউচার চিন্তা করে বাবা আর বিয়ে করেনি, অথচ আমি বাবাকে কি দিলাম? শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। নিজের ইচ্ছা মতো বিয়ে করলাম, সেটাও বাবা মেনে নিয়েছে। কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেনি। বিদেশে গিয়ে পড়ালেখা করব বলে অনেক টাকা বাবার থেকে নিয়ে গেছি, বাবাও কোনোদিন না করেনি। এখন বুঝতে পারছি বাবা আমার জন্য লোন করে টাকা পাঠিয়েছে। তুমি জানো বাবার মৃত্যু কিভাবে হয়েছে? না। উনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছে, বিকালে ওনার ডেথ সার্টিফিকেট আসছে। বাবা, এখন এগুলো বলে আর কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, আমার ক্ষমা নেই। বাবা, আপনি পাগল হয়েছেন? এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? আম্মু আর প্রেমাকে কে দেখাশোনা করবে? বাবা আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে রাখে কিছুক্ষণ, তারপর ওনার রুমে চলে যায়। সকালবেলা আমি নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়ারত করে আসলাম। বাবাও ছিল। বাসায় এসে দেখি প্রেমা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে বসে আছে। আম্মাও কেমন যেন হয়ে গেছে। বুঝতে পারলাম কেউ নাস্তা করেনি। আমি রান্নাঘরে গিয়ে ওনাদের সবার জন্য নাস্তা রেডি করলাম। সবাইকে ডাকলাম, আসলো। সবাই বসে বসে নাস্তা নাড়াচাড়া করছে, বাট কেউ খেতে পারছে না। প্রেমার দিকে তাকালাম, মনে হচ্ছে সে এক্ষুনি কেঁদে দিবে। সেই দিন আর অফিসে যাইনি, আমি বাড়ির টুকটাক কিছু কাজ করলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। সবাই মন মরা হয়ে গেছে। একদিন বিকালে আমি গাছে পানি দিচ্ছি, এমন সময় আম্মা আসলো। আরাফাত, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। জি অবশ্যই। বলছিলাম কি, অনেকদিন ধরেই প্রেমা মন মরা হয়ে বসে আছে। তুমি যদি ওরে নিয়ে কিছুদিন বাইরে থেকে ঘুরে আসতে, তাহলে মনে হয় ভালো হতো। এমনিতে বিয়ের পরে তোমরা কোথাও যাওনি। না আম্মা, এখন তো কোথাও যাওয়া উচিত হবে না।
আর আমরা বাইরে ঘুরবো, আপনারা বাসায় থাকবেন। জিনিসটা কেমন দেখায়? তার চেয়ে ভালো আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? আমি বাড়ি থেকে আসছি, যে অনেক দিন হয়েছে বাড়িতে যাওয়া হয় না। মা বাবা অনেক টেনশন করছে, তার উপর বিয়ে করেছি, ওনারাও জানে, বাট আপনাদের কাউকে কোনো দিন দেখেনি। তাই বলছিলাম সবাই মিলে আমাদের বাসায় গেলে কেমন হয়? সবার সাথে পরিচয় হবে, ঘোরাও হবে, নতুন জায়গা আপনাদেরও ভালো লাগবে, সবার মন ভালো হবে। তাও ঠিক বলছো। বেআইব কিংবা বেআইনের সাথে শুধু মোবাইলেই কথা হয়, সরাসরি হয়নি। তাহলে আপনি বাবার সাথে কথা বলেন, আমরা কালকেই যাব। আচ্ছা, তোমার বাবা বাইরে গেছে, আসুক, আসলে কথা বলবো। আচ্ছা আম্মা, ঠিক আছে। এরপর আম্মা চলে যায়। আমি আরও কিছুক্ষণ পানি দিয়ে রুমে চলে গেলাম। রাতের বেলা আম্মা বাবাকে সব বুঝিয়ে বলল, ওনারা রাজি হলো। আমি আমার মাকে কল দিয়ে বললাম কালকে আমরা সবাই আসছি। মা তো মহা খুশি। দিনুল মামুনকেও জানালাম। ঘুমানোর সময় রুমে গেলাম, দেখলাম প্রেমা আয়নার সামনে বসে আছে। আম্মা আপনাকে কিছু বলেছে? না, কেন, কি হয়েছে? কালকে আমরা আমাদের বাড়িতে যাব। কোথায় যাব? আমাদের বাড়ি ফেনীতে যাব। সকালে তাড়াতাড়ি রওনা দিতে হবে। আমরা কিছুদিন ওখানে থাকব। আপনি আপনার কিছু জামা কাপড় নিয়ে নেন, আর যা যা দরকার সব কিছু ব্যাগে নিয়ে নেন। আমি জীবনেও যাব না। তোর বাড়ি তুই যা, আমাকে কেন টানাটানি করছিস? আব্বু আম্মুও যাবে। আপনি এখানে একা থেকে কি করবেন? আমার যা ইচ্ছে তাই করব। তুই যা, আমার সামনে থেকে সর। আমি আর কিছু না বলে নিচে আমার আগের সেই রুমে চলে গেলাম। এই ফকিন্নির সাথে কথা বলা আর রাস্তার কুকুরের সাথে কথা বলা একই কথা। আমি নিচে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে বাবাকে ডাক দিলাম। দুজনে নামাজ পড়ে কবর জিয়ারত করে নিলাম। তারপর ওনাদেরকে রেডি হতে বললাম। ওনারা রেডি হয়ে নিল। তারপর সবাই নাস্তা করে নিলাম। প্রেমাকে অনেক রিকোয়েস্ট করা হলো, কিন্তু সে যাবে না, এটাই ফাইনাল। আমি বাবা আর আম্মাকে ইশারায় বললাম যে ও যাবে, এখন না গেলে পরে হলেও যাবে। আগে আমাদের চলে যেতে হবে। আমরা গাড়িতে মালামাল তুলে রওনা দিলাম ফেনীর উদ্দেশ্যে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রাণের সেই শহরে কতদিন পর যাচ্ছি, কতদিন পর নিজের প্রিয় মুখগুলো দেখব। গাড়ি স্টার্ট দিলাম, তারপর রওনা দিলাম। সকাল 8টায় রওনা দিলাম। এর মধ্যে মা অনেকবার কল দিয়েছে। আমরা যখন কুমিল্লা পার হয়ে ফেনীর কাছাকাছি চলে আসলাম, মানে কুমিল্লা 14 গ্রামে আসলাম, তখন প্রেমা আমাকে কল দিয়েছে। ওই, কই তোরা? আমরা তো ফেনীতে প্রায় চলে আসছি। তো আমাকে কে নিয়ে যাবে? কেন, আপনি না বলছেন আপনি আসবেন না? থুর, আমি এত কিছু বুঝি না, আমাকে নিয়ে যা। ম্যাম, এখন তো ব্যাগ যাওয়া যাবে না। আব্বা আমার অনেক কষ্ট হবে। আপনি বাসে করে চলে আসেন, আমি ওখান থেকে আপনাকে নিয়ে যাব। কি বললি? রাখি এখন। কথা বলে কলটা কেটে দিলাম। ফকিরনি বেশি ভাব দেখালে যা হয় আর কি। এবার ঠেলা বুঝো। আমি আব্বা আম্মাকে বললাম, ওনারা হাসতে শুরু করলো। ফেনীতে ঢুকেই দিনুল মামুনকে কল দিয়ে আমাদের বাড়ির সামনে থাকার জন্য বলছি। ওরা ওখানেই আছে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে চলে গেলাম। দিনুল মামুন গাড়ি দেখে পিছনে পিছনে আসলো। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালাম। গাড়ি থেকে নামার সাথে সাথেই ওরা আমাকে জড়িয়ে ধরলো। অনেক দিন দেখি না দুই হারামিকে। ওদেরকে প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিলাম। কিছুক্ষণ পর আম্মু বাসা থেকে বের হলো। আমাকে দেখে মরা কান্না শুরু করে দিল। মনে হচ্ছে আমি মারা গেছি। আর সেখান থেকে ফিরে আসছি। মাকে সালাম করলাম। তারপর প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিলাম। দুই বেআইন একে অপরকে জড়িয়ে কিছুক্ষণ ভাব বিনিময় করলো। দেখে ভালোই লাগছে। হঠাৎ করে আব্বুর কথা মনে পড়ে গেল। দেখলাম আব্বু বাজার থেকে কি যেন কিনে নিয়ে আসতেছে। আমি ওনারে দেখেই ভয়ে ঘরের ভিতরে একটা দৌড় দিলাম। আমার দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আম্মু আব্বুর সাথে ওনাদের সবার পরিচয় করিয়ে দেই। আব্বুও বেশ ওনাদের সাথে মিশে গেছে। একটু পর আব্বু আমার খোঁজ করলো। আম্মু আমার রুমটা দেখিয়ে দিল। আব্বু আস্তে আস্তে ভিতরে আসলো। এদিকে আমার কলিজায় পানি নেই। এই কে তুই? আমার বাড়িতে কি করিস? কি হলো, কথা কানে যায় না? বের হ আমার বাড়ি থেকে। আমি তখনও চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পর আব্বু এসে আমাকে বুকে জড়িয়ে নেয়। মুহূর্তে যেন সব রাগ চলে গেল। তুই আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আরে আব্বু, কি বলেন এসব? আমি তো আপনার সাথে বেয়াদবি করেছি। হ্যাঁ রে, বৌমা কোথায়? আব্বু, ও অফিসে ছিল, তাই আমাদের সাথে আসেনি, একটু পর আসবে। ও আচ্ছা। আব্বু, আপনি ওনাদের একটু আপ্যায়ন করেন, আমি আপনার বৌমাকে নিয়ে আসছি। বাইরে এসে দিনুল মামুনকে বললাম ওনাদের সাথে থাকতে। তারপর আমি আবার গাড়ি নিয়ে বাস স্টেশনে গেলাম। 2 ঘন্টা পর প্রেমা আসলো। ওয়েলকাম টু ফেনী। প্রেমা অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। ম্যাম, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? তুই ঢাকা যা,
তারপর দেখে নিব। ভুলে যাবেন না আপনি এখন ফেনীতে আছেন, আমার এলাকায়। তো কি হইছে? কি করবি তুই আমার? সরি, কিছু না। চলেন গাড়িতে উঠেন। গাড়িতে ওঠার পর আমি গাড়ি স্টার্ট দিলাম, তারপর বাসার দিকে রওনা শুরু করলাম। ম্যাম, একটা কথা বলার ছিল। কি? যদিও আপনি আমাকে আপনার বর হিসেবে মেনে নেননি, আমিও আর কিছু বলিনি, কিন্তু বাইরে সবাই জানে আপনি আমার স্ত্রী। তো এখন কি হইছে? না মানে বলছিলাম কি, আপাতত যতদিন বাড়িতে আছি আপনি ততদিন প্লিজ আমার সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমি পারবো না। প্লিজ ম্যাম, আপনি যদি আব্বু আম্মুর সামনে আমার সাথে এইভাবে কথা বলেন বা নাম ধরে ডাকেন, ওনারা অনেক কষ্ট পাবেন। প্লিজ ম্যাম, কিন্তু কথা দিচ্ছি ওনাদের বাইরে আমি ড্রাইভারের মতোই থাকবো। আচ্ছা, দেখা যাবে। মনে মনে বললাম, ফকিরনি, দাদু সবকিছু আমার নামেই লিখে দিছে, এখন আমি যা বলবো তোদের সেটাই শুনতে হবে। আমি যদি বেইমানি করি আমার চুলও ছিঁড়তে পারবি না, কিন্তু আমার বাবা মা আমাকে ওই শিক্ষা দেয়নি। আমি বরং মালিক হয়েও আগের মতো আচরণ করব। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ভিতরে ঢোকার সাথে সাথেই আম্মু বাইরে আসলো। আমি প্রেমাকে ইশারায় সালাম করতে বললাম, কিন্তু ফকিরনি সালাম করে না। ইশারায় কান ধরলাম, অনুরোধ করলাম, তারপরও সে সালাম করতে রাজি নয়। যাই হোক, একটু পর ওর মনে রহমত আসলো। যেই আম্মুকে সালাম করতে যাবে অমনি আম্মু ওকে বুকে জড়িয়ে নেয়, ওর গুণগান গাওয়া শুরু করে। দেখতে সুন্দর, মাশাল্লাহ, আমার সাথে মানাইছে, হ্যান ত্যান 7-17। আমি মনে মনে বললাম, সুন্দর দিয়ে কি করবা, আজ তো একটা ডাইনি। আব্বুকে সালাম করলো, তারপর আমি ওয়াশরুম দেখিয়ে বললাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সেই ওয়াশরুম থেকে বের হয়ে তারপর খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ওকে আমার রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। রাতের বেলা আমি দিনুল মামুন বাসার সাথে বসে আছি। মামা, ভাবি তো সেই মাশাল্লাহ। হারামি এভাবে বলে না। আমিও বাড়ি থেকে চলে যাব, আর তোর মতো বিয়ে করে তারপর বাড়িতে আসবো। আচ্ছা করিস। এখন শোন, তোদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। কোম্পানি নিলাম থেকে দাদার মৃত্যু, ব্যাংকের লোন, সব ঘটনা ওদের খুলে বললাম। এখন কি করবি? মাত্র 6 মাসে কি এতগুলো টাকা শোধ করা যাবে? তুই এই রিস্ক কেন নিলি? দোস্ত, তোদের হেল্প লাগবে। কি হেল্প? তোরা আমার সাথে যাবি, আমার অফিসে চাকরি করবি, বিনিময়ে আমি তোদেরকে বেতন দিব, কিন্তু তোদের আমার সাথে একসাথে কাজ করতে হবে, অ্যান্ড দিন রাত সমান করে কাজ করতে হবে। আমরা তো তোর অফিসে কলিগ না। আরে বোকা, মনে কর তোদের চাকরি হয়েছে, তোরা সাথে থাকলে সব কিছু সম্ভব। আমিও তোদের সাথে এক হয়ে কাজ করব। না জানি কখন। ওনারা আসছে, কয়েকদিন থাক, এরপর একদিন সময় করে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, তবে একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত? তোর মতো এইরকম একটা বউ ম্যানেজ করে দিতে হবে। শালা হারামি। এভাবে আরও প্রায় 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। অনেক কথা জমে আছে, সব শেষ করে ওদের বললাম একসাথে খাওয়ার জন্য। ওদেরকে নিয়ে নিচে গেলাম। আমি ওদের ডাইনিং টেবিলে বসতে বলে নিজের রুমে গেলাম। দেখলাম আব্বু ছাড়া সবাই বসে গল্প করতেছে। মা চলো, ওনাদের খাবার দিবে, দিনুল মামুনও আছে। চলো। বেআইন, আপনারা আসেন। বৌমা, আসো। আমি একটু ভাব দেখিয়ে বললাম প্রেমা চলো। প্রেমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল,